সপ্তাহ করে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। আগামী 3 মাসের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালিত হবে আহ্বায়ক কমিটির মাধ্যমে। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালকে। বড় দায়িত্ব পেয়েই বিসিবিতে গিয়েছেন অ্যাডহক কমিটির সদস্যরা। প্রথম সভাও হয়েছে সেখানে। আতার আলী খান এবং ফাহিম সিনহা যোগ দেন অনলাইনে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সর্বশেষ বিসিবি নির্বাচনে বুলবুল এবং তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক কারচুপির প্রমাণ পেয়েছে এনএসসি, যে কারণে আগের বোর্ড ভেঙে নতুন করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে কমিটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। লাস্ট এক দেড় বছরে যে ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। সো ওই প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে, এটাই আমাদের মূল কাজ হবে। অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাসনা ইমাম। আমিনুল ইসলাম বুলবুলের পর দায়িত্ব নিল তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটি। 90 দিনের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের উপর। স্বাস্থ্য সচেতন মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করে কিভাবে আরও বেশি জিমমুখী করা যায় সেই উদ্যোগ নিয়েছে বিডি ফিটনেস জিম সেন্টার। তারই অংশ হিসেবে বিডি ফিটনেস জিম সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত নগরী ঢাকার মোহাম্মদপুরের বসিলায় 40 ফিট রাস্তা থেকে অবস্থিত বিডি ফিটনেস জিম সেন্টার। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, এমন ভাবনা থেকে জিম দেওয়ার স্বপ্ন বুনেন বিডি ফিটনেস জিম সেন্টারের কর্ণধার মেহেদী হাসান। নানা উদ্ভাবনী চিন্তা ও স্বপ্ন বুনতে পছন্দ করেন তিনি। এবার এমন একটি উদ্যোগ নিয়েছেন যা শরীর চর্চার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। স্বাস্থ্য সচেতন মানুষগুলোকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে কিভাবে আরও বেশি জিমমুখী করা যায় সেই উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে বিডি ফিটনেস জিম সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বিডি ফিটনেস জিম সেন্টারে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ফিটনেস জিম সেন্টারের কর্ণধার মেহেদী হাসান সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফিটনেস জিম সেন্টার এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান এফজিসি গ্রুমিং জোন, যে দুইটা প্রতিষ্ঠান একই ফ্লোরে অবস্থিত, এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, কোম্পানির সাথে কোলাবোরেশনে যুক্ত হলো। এটা আজকে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হলো। আজকে থেকে তারা হচ্ছে আমাদের পার্টনার। বিডি ফিটনেস জিম সেন্টার ও এফজিসি গ্রুমিং জোন একসাথে বিভিন্ন হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট, কাপড়ের ব্র্যান্ড, ড্রাইভিং স্কুল, ইন্টারনেট কোম্পানি, অনলাইন শপ, ডেন্টাল ক্লিনিক এবং ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিটনেস জিম সেন্টার এবং ম্যাক্সেইড ডায়াগনস্টিক এবং ম্যাক্সেইড হাসপাতাল যৌথভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রশস্ত করার একটা উদ্যোগই বলা চলে। এতে করে দুই দিককার গ্রাহকরাই অর্থনৈতিকভাবে উপকৃত হবেন, কারণ একটা বিশেষ ছাড় ব্যবস্থা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে।
জিমের মেম্বারশিপ কার্ড ব্যবহার করে সদস্যরা এসব পার্টনারশিপ প্রতিষ্ঠানে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। বডি বিল্ডার ও স্বাস্থ্য সচেতন মানুষদের জিমের প্রতি আগ্রহী করতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের ফিটনেস জগতে নতুন মাত্রা যোগ করেছে। আমরা ফিটনেস জিমের সাথে একটা কোলাবোরেশন করেছি। ওনারা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, আমরা 10% দিচ্ছি। আসলে ভাইয়া আমাদের কোলাবোরেশনের একটা বড় কারণ হচ্ছে ফিটনেস প্লাস ফ্যাশন, একটা ছাড়া অন্যটাকে কিন্তু চিন্তা করা যায় না। সুস্বাস্থ্যই সকল সুখের মূল, এই যে কথাটাই আসলে হচ্ছে আমাদের আকর ফুডের চিন্তাধারা এবং হচ্ছে ফিটনেস জিম সেন্টার, এই চিন্তাধারাটা এক জায়গায় সম্মিলিত হয়েছে। এই চিন্তাধারা থেকেই আমাদের হচ্ছে ফিটনেস জিম সেন্টার এবং আকর ফুড এখন একত্রিত। দৈনন্দিন ব্যায়ামই মুখ্য উদ্দেশ্য নয়, সুস্থ সুন্দর জাতি গঠনের লক্ষ্যে নারী পুরুষ তরুণ তরুণীদের জিমমুখী করার উদ্দেশ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণের কথা জানান তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান। বর্তমানে তরুণ প্রজন্মের সবাই স্বাস্থ্য সচেতন, সঠিক ডায়েটের সঙ্গে নিয়মিত ব্যায়াম তাদের রুটিনে জায়গা করে নিয়েছে। সারা দেশের গড়ে ওঠা হাজার হাজার জিমগুলোর সাথে শুধুমাত্র ফিটনেসের ব্যাপারটি জড়িত নয়, এটি এখন কর্মসংস্থানের একটা বড় সেক্টর। After review, there was no offside offense. হলো ফুটবলে অফসাইড বিধি প্রয়োগের জন্য আধুনিক প্রযুক্তি। স্টেডিয়ামের ছাদে 12টিরও বেশি ক্যামেরায় স্থাপন করা হয়, যা খেলোয়াড়দের কোনো খেলোয়াড় অফসাইড অবস্থানে আছে কিনা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য রেফারিকে অফসাইড সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করে, যা আগে শুধুমাত্র মাঠের রেফারি ও সহকারী রেফারির পর্যবেক্ষণের উপর নির্ভর করত। মূলত রেফারিদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা খেলার মাঠে আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং বিতর্ক এড়ানো যায়। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে চায় না সরকার, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর খেলোয়াড়রা চান ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তারা। সরকারের পক্ষ থেকে সাফজয়ী প্রত্যেক খেলোয়াড়কে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবর্ধনা আর সম্মাননায় সিক্ত হচ্ছেন সাফ অনূর্ধ্ব-20 শিরোপাজয়ী ফুটবলাররা। এবার তাদের সংবর্ধিত করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবাইকে নিয়ে ক্রীড়া বান্ধব সমাজ গড়ে তুলতে চায় সরকার। তিনি জানান, ক্রীড়াঙ্গনে দলীয়করণ চায় না সরকার। ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে, সেই পথ তৈরি করে যেতে চান তারা। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এখন। আগামীর যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান, সেখানে আমরা ভিন্ন মত সহমত সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমার এই দেশটিকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি, আমার এই খেলাকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়রা জানান, সাফ চ্যাম্পিয়ন ট্রফি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করতে চান। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় নিতে পারে। And I just wanted to thank all of them. Thank you guys for showing up and let's go Bangladesh. খেলা বন্ধ বর্তমান বিএনপি সরকার প্রতিভা অন্বেষণের জন্য ছেলে ও মেয়েদের অংশগ্রহণে নতুন করে স্পোর্টস চালু করছে চলতি মাসেই। সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক জানান, জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি সাবেক খেলোয়াড় এবং কোচদেরকেও বেতনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও
ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঐতিহাসিক ঘোষণার ফলে বাংলাদেশ নারী কাবাডি দলের 15 জন খেলোয়াড় এখন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ নারী দল। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপেও ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু ভাতা ঘোষণাই করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা নারী কাবাডি দলের সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। দুটি টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য নারী কাবাডি দলের প্রত্যেককে অতিরিক্ত 2 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের একটা এত বড় একটা মানে পাওনা দিছে আমাদেরকে, আমরা অনেক খুশি। সবাই একসাথেই মোবাইল অ্যাকাউন্টে টাকা পেয়েছি এবং এই উদ্যোগটা অনেক ভালো। এখন যে উদ্যোগটা নিয়েছেন এটা যদি আমাদের একদম বরাবর চালু থাকে তাহলে অনেক প্লেয়ার উঠে আসবে। আমাদের দেখা দেখি আরও যারা নতুন খেলা শিখতেছে তাদের আগ্রহটা বাড়বে, বাইরের দেশে পদক অর্জিত করতে তারা সফল হবে বা চেষ্টা করবে। আমরা যে পুরস্কারটা পেয়েছি, আমাদের এটা বলতে গেলে স্বপ্নও ছিল না যে আমরা এত বড় একটা অ্যামাউন্ট পাবো। আমরা খেলোয়াড়রা কিন্তু ভালো না, মাননীয় প্রধানমন্ত্রী যে একটা উদ্যোগ নিয়েছে, আমরা অর্থনৈতিক দিক থেকেও ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো এবং নিজেও অনেক ভালো একটা জায়গায় যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। এই ঐতিহাসিক ঘোষণার ফলে বাংলাদেশ নারী কাবাডি দলের 15 জন খেলোয়াড় এখন থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। ক্রীড়া বান্ধব এই উদ্যোগে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় খেলা হিসেবে কাবাডির মর্যাদা আরও বৃদ্ধি পেল। একটা প্লেয়ার স্বাবলম্বী যদি হয় তার কিন্তু আর কোনো চিন্তা থাকে না, পদকের সংখ্যা বাড়বে। আজকে হয়তো আমাদের পদক আছে 10টা, তখন কিন্তু আরও ইভেন্টে পদক বাড়বে, অন্য ফেডারেশনের পদক বাড়বে। এই যে সম্ভাবনা, এটা আমি দেখছি খুব ভালোভাবে। তো এই যে আমাদের চেষ্টা, আমার ভালো লাগে এই জায়গাটাই যে আমরা কাজ করেছি, সরকার আমাদেরকে সম্মান করছে। এই যে একটা চেষ্টা এবং এই প্রাইজের ব্যাপার, এটা বাংলাদেশে হয়েছে প্রাইজ, বাট এটা আপনার কন্টিনিউশন ছিল না। তা আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটাকে কন্টিনিউ ধারাবাহিকতা ধরে রাখবে। এই ধরে রাখাটাই হচ্ছে স্বাবলম্বীর পাইপলাইন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মেয়েদের একটা বেতন কাঠামো তৈরি করছে, এটা আসলে মাইলফলক হয়ে থাকবে, বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মেয়েদের ছেলেদের, যাদের আজকে আসলে 1 লক্ষ টাকা কিন্তু চারটিখানিক কথা না। আমাদের জন্য আমি মনে করি প্লেয়ারদের জন্য যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এদের এখন আরও মানে নিজে আগ্রহ করে প্র্যাকটিস করা উচিত যে না, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী 1 লাখ টাকা বেতন দিচ্ছে, আমি যদি দেশের জন্য ভালো কিছু করতে হয় তাহলে আমাকে এই পরিশ্রম চালিয়ে যেতে হবে, আরও সামনের দিকে ভালো করতে হবে। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ফকির। এছাড়া উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। বারোটি গ্রুপ, 48টি দল, 3 দেশে হবে খেলা। ফুটবল বিশ্বকাপকে এমনিতেই বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। পৃথিবীর সেরা স্পোর্টস প্রতিযোগিতা যেন আরও বড় পরিসর করে দিল, যেখানে ফিফার সদস্য তালিকার 4 ভাগের 1 ভাগে এবারের বিশ্বকাপ খেলবে, যাদের কেউ কেউ খেলবে প্রথমবারের মতো। Argentina's World Cup winning coach Lionel Scaloni and the World Cup trophy. 2026 বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে সেটি নির্ধারিত হয়ে গিয়েছিল শুক্রবার রাতে। কোন তারিখে কোন ম্যাচ নির্ধারিত হয়ে গিয়েছিল সেটিও। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সেদিন ঠিক হয়নি। একদিন পর শনিবার রাতে ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা। 11 জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলগুলোর খেলা কাদের বিপক্ষে হবে তা এখন প্রকাশ্যে এসেছে। বর্তমান চ্যাম্পিয়ন। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। পাকিস্তানের ওপেনার ফখরুজ্জামান আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাট ছাড়ার কথা ভাবলেও এখন তিনি জানিয়েছেন আপাতত অবসর নিচ্ছেন না।
ইরান জাতীয় ফুটবল দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে কিনা সে বিষয়ে দেশটির সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফার উত্তরের উপর ভিত্তি করে। ভেন্যু স্থানান্তরের বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এখনো কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়াম আলী। ফুটবল ক্যারিয়ারে অস্কার ছিলেন এক সময়ের অন্যতম প্রতিভাবান আক্রমণাত্মক মিডফিল্ডার। ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি 48টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মাত্র 34 বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার দস সান্ডোস এমবোয়াবা জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো জানায় অস্কার এই সপ্তাহে তাদের ক্লাবের সঙ্গে চলমান চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফএ কাপের দুটি সেমিফাইনালের দল ঘোষণা করেছে। চেলসি বনাম লিডস ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি বনাম সাউদাম্পটন। ভক্তদের সন্দেহ চেলসি এবং ম্যানচেস্টার সিটির মধ্যে একটি স্বপ্নের ফাইনাল আয়োজনের লক্ষ্যে এই ফলাফলগুলো পাতানো হতে পারে। বাংলাদেশ ফুটবলের জন্য তৈরি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। প্রথমবারের মতো ইউরোপের কোন দেশের বিপক্ষে তাদেরই মাটিতে খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 5 জুন ফিফা টায়ার 1 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইউরোপের দেশ সান মারিনোর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারে শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।